টানা তৃতীয় দিনের মতো টিকিটের জন্য সড়কে সৌদি প্রবাসীরা। রাস্তা আটকে রাখায় যানজট, চাকরি বাঁচানোর দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও। রেলেও দুর্নীতির সিন্ডিকেট, কম টাকায় ট্রেন ইজারা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব লোপাট, অপরাধ ঢাকতে ঘুষের প্রস্তাব, ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। ক্রেতা দেখলেই বেড়ে যায় পেঁয়াজের দাম, অভিযানেও কাটছে না নৈরাজ্য। চাঁদা না দিলে মিরপুরের আড়ত থেকে বের হয় না কোনো সবজি। বৈঠকের পর বৈঠক আর চুক্তিতেও থামছে না সীমান্ত হত্যা। একটিরও বিচার না হওয়ায় বন্ধ হয় না বিএসএফ এর অমানবিক আচরণ, মত বিশ্লেষকদের। এবং স্কুল কলেজে খুলে দিয়ে বিপাকে ইউরোপ, করোনা সংক্রমণ বাড়ায় জার্মানির বিভিন্ন স্থানে ফের বন্ধ ঘোষণা, ব্রিটেনে উদ্বেগে অভিভাবকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। টিকিটের জন্য টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ভিড় করতে থাকেন তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চাকরি বাঁচানোর আনুষ্ঠানিক নিশ্চয়তা ছাড়া পথ না ছাড়ার ঘোষণা তাদের। ভবিষ্যৎ যখন অনিশ্চিত তখন কোনো আশ্বাসেই ভরসা রাখা দায়। তাই টানা তৃতীয় দিনের মতো রাজপথে সৌদি প্রবাসীরা। বুধবার ভোর থেকে হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে বাড়তে থাকে টিকিট প্রত্যাশীদের ভিড়। টিকিট না পেয়ে আবারও উত্তপ্ত হয়ে ওঠে কারওয়ান বাজার। সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নিয়ে এক পর্যায়ে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। বন্ধ হয়ে যায় যান চলাচল। 30 সেপ্টেম্বরের মধ্যে ফিরতে না পারলে ভিসা কিংবা চাকরি কোনোটাই থাকবে কিনা জানা নেই। আর্থিক ক্ষতির পাল্লাটা ক্রমশই ভারী হচ্ছে, তাই কর্মস্থলে ফিরতে মরিয়া তারা। আমি অনেক কষ্টে আছি, আমার নদী অনেকবার ভাঙছে স্যার। আমি যদি বিদেশ না যাই স্যার, আমার কোনো উপায় নেই। এখানে সবাইকে টোকন দিয়েছে, টোকনের লোকও নেয় না। 100 জন লোক ভিতরে ভরি উঠছে, তাদের কোনো কার্যক্রম হইতেছে না। 27 তারিখে আমার ভিসা আকামাত সব এক্সপায়ার হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে যদি টিকিট না পাই, আমার কোম্পানি বলছে শেয়ার টিকিট ভিসা রিনিউ করবে না। আমরা কি দেশের জন্য ইনকাম করতেছি না? দেশের অর্থনীতির চাকা ঘুরেতেছি না? তাহলে আমরা কেন এত কষ্ট করব? প্রবাসীরা যদি না যাইতে পারি তাহলে বাংলাদেশের রেমিটেন্স ডাউন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এদিকে বিক্ষুব্ধ প্রবাসীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করে পুলিশ। আপনাদের এখানে না দাঁড়িয়ে আমার মনে হয় আপনারা ভাগ ভাগ হয়ে এই চারটা মন্ত্রণালয় আপনারা মুভ করেন। তারা চেষ্টা করছেন, ঠিক আছে? এটা তো বাংলাদেশের জন্য বিশাল বড় একটা ইস্যু, ঠিক আছে? তারা চেষ্টা করছেন, আপনারা যে তাদের সাথে কথা বলেন, তারা আরো আপনাদের বিষয়গুলো অবশ্যই বোঝেন তারা, ঠিক আছে? বোঝেন, অবশ্যই তারা এই জায়গায় সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। মঙ্গলবার সৌদি আরবকে ভিসা ও আকামার মেয়াদ 3 মাস বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন এহসান জুয়েল। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, মামুন, তৃতীয় দিনের মতো সৌদি প্রবাসী যারা করোনা আটকে পড়েছিল তাদের যেই টিকিট নিয়ে যেই আন্দোলন অর্থাৎ বিক্ষোভ, সেটি কিন্তু আজকেও চলছে। সকাল থেকে শুরু হয়েছে। তারা অভিযোগ করছেন যে আসলে টিকিট অর্থাৎ যে টিকিটের জন্য গত কয়েকদিন ধরে তারা আন্দোলন করছেন, বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের সামনে কারওয়ান বাজারে। সেখানে তারা অভিযোগ করছিলেন যে টিকিট টোকেন দেওয়ার পরও তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ তারা করছিলেন। সকালবেলা সেখানে তারা রাস্তা অবরোধ করেছিলেন এবং আরেকটি বিশাল সংখ্যক যেই প্রবাসী যারা যেতে চান বিদেশে, তাদের একটি কিছু সংখ্যক এই অবস্থান নিয়েছে এই মুহূর্তে হচ্ছে প্রবাসী কল্যাণ ভবনের সামনে। তারা অবস্থান নিয়ে তারাও দাবি করছেন যে আসলে তাদের এই মুহূর্তে সবচেয়ে যে বড় যে দাবিটি সেটি হচ্ছে যে তারা 30 তারিখ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেটি সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তারা বলছেন। এবং যদি তাদের ফ্লাইট অর্থাৎ সৌদি আরব যেতে নাও পারেন, সেক্ষেত্রে যেন ভিসার মেয়াদটা বাড়ানোর চেষ্টা করা হয়, সেই বিষয়ে তারা এই মুহূর্তে এসেছেন এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে। সকালবেলা সেই বিক্ষোভ মিছিল এখানে তারা অবস্থান নিয়েছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে আসলে কিছুক্ষণ পর 5 সদস্যের একটা প্রতিনিধি দল
যারা প্রবাসী কল্যাণ ভবনে প্রবেশ করবেন এবং সেখানে একটা আন্তঃমন্ত্রণালয় যে একটি বৈঠক আছে সেই বৈঠকে তারাও অংশ নেওয়ার কথা রয়েছে এবং তারা সেখানে গিয়ে কথা বলবেন, তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেটি তারা সেখানে তুলে ধরবেন এবং এরপরে আমরা আসলে জানতে পারবো যে এই বিশাল সংখ্যক যে শ্রমিকদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো এবং কবে নাগাদ তাদেরকে নেওয়া হবে। আপনি জানেন যে এখন পর্যন্ত 3টি ফ্লাইট বাকি রয়েছে, অর্থাৎ চলতি মাসে 3টি ফ্লাইট রয়েছে সৌদি এয়ারলাইন্সের, কিন্তু যেই সংখ্যক শ্রমিক এই মুহূর্তে অবস্থান করছে প্রায় এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 30,000-এর উপরে এই করোনা আটকে পড়েছে, তারা যারা সৌদি প্রবাসী তারা এই মুহূর্তে দেশে রয়েছে এবং 1 অক্টোবর থেকে কিন্তু বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনার করার কথা রয়েছে এবং সেই শিডিউল কিন্তু এখন পর্যন্ত পাইনি, অর্থাৎ কবে নাগাদ সে ফ্লাইট পরিচালনা করা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি। সব মিলিয়ে এই যারা এখন পর্যন্ত অবস্থান নিয়েছে এই প্রবাসী কল্যাণ ভবনের সামনে তারা হয়তোবা এই অপেক্ষায় আছেন যে আসলে কী ধরনের সিদ্ধান্ত তাদের আসে এবং আদৌ কি সেই ভিসার মেয়াদ যেটি সবচেয়ে বড় দাবি এই মুহূর্তে সেটি বাড়ানো হয় কিনা এই নিয়ে তারা অপেক্ষা করছেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে অর্থাৎ সৌদি প্রবাসী যাদের যে বিক্ষোভ তার সবশেষ খবর এই মুহূর্তে চলে যাচ্ছি প্রবাসী অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী এহসান জুয়েল। সাদাত, আগে জানিয়েছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদির প্রবাসীদের একটি অংশ তারা বিক্ষোভ করছিলেন, তারা এখানে এসে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে তাদের সাথে আলোচনা শেষে কথা বলছেন অতিরিক্ত সচিব, আমরা একটু সে বক্তব্যটা শুনে নেব। সবাই যেতে পারবে না, অতএব কিছু যেতে পারলেও আমাকে তো সবার কথা চিন্তা করতে হবে। অতএব আমরা এখন চেষ্টা করে যাচ্ছি যাতে এক্সটেনশনটা হয়, যাতে সবাই যেতে পারে। আমরা খুব আশাবাদী, আমরা অত্যন্ত আশাবাদী। সৌদি সরকার আগেও যেমন এক্সটেনশন করেছে, এবারও আমরা খুব আশাবাদী, আমাদের মিশন কাজ করছে। অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তিনি কথা বলছিলেন, যারা বিক্ষোভরত ছিলেন তাদের সঙ্গে আলোচনা শেষে মূলত এখানে বিক্ষোভকারী দল যেটি এসেছিল তাদের দাবি ছিল যে তাদের অনেকেরই ভিসা কিংবা আকামার মেয়াদ ছিল দীর্ঘদিন, অনেকে এমনও আছেন যে 2021 সালের 1 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ভিসার মেয়াদ আছে, কিন্তু তারা অনিশ্চয়তায় ভুগছেন যেহেতু তারা বাংলাদেশ বিমানে করে এসেছিলেন এবং রিটার্নিং টিকিটটিও বাংলাদেশ বিমানেরই কাটা, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ বিমান সৌদি আরবে ল্যান্ডিং করার কোনো অনুমতি পায়নি। এইসব বিষয় নিয়ে যারা প্রবাসী আছেন তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। সেরকমই একটি দল আজ এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন বিক্ষোভ মিছিল নিয়ে। পরবর্তীতে তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি অনানুষ্ঠানিক আলোচনা করেন। সেই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে কোনো রকম গুজবে কান না দিয়ে তারা যাতে সরকারের যে কর্মতৎপরতা সেগুলোর উপর আস্থা রাখেন। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এইটুকু আশ্বস্ত তাদের করেছেন যে শুধুমাত্র তাদের ব্যক্তিস্বার্থ নয়, এই প্রবাসীদের বিদেশে ফেরত পাঠানোর উপরে বাংলাদেশের রেমিটেন্সেরও একটা বিশাল অংশ নির্ভর করছে। এই আলোচনাগুলো চলছে। একই সঙ্গে আপনাদের জানিয়েছিলাম যে এখানে একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী তারা ভার্চুয়াল মিটিং অংশ নিয়েছেন। সেই বৈঠকটির শেষে আমরা আপনাদের জানাতে পারবো যে আসলে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে প্রবাসীদের ফেরত পাঠাতে, যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো সমাধানে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। টিকিটের জন্য টানা 3য় দিনের মতো বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। তার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সাদাত রহমতুল্লাহ। রেলের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেন ইজারা দেওয়া হয়েছে পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে। দুর্নীতির প্রমাণও পেয়েছে রেলপথ মন্ত্রণালয়। এসআর ট্রেডিং নামের ওই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতি বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে 2 কোটি টাকা। দুর্নীতির বিষয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা সময় সংবাদকে দেন ঘুষের প্রস্তাব। নাজমুস সালেহের প্রতিবেদন। দৈনিক 1,70,000 টাকা ইজারায় চলত জামালপুর কমিউটার ট্রেন। পরে মাত্র 70,000 টাকায় এসআর ট্রেডিংকে ইজারা দেওয়া হয় সেটি। 10 বছরের লোকসান 36 কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে এমন দুর্নীতির চিত্র। একই অবস্থা দেওয়ানগঞ্জ কমিউটারের বেলায়ও। প্রতিদিন 90,000 টাকা ইজারায় চলে এটি। 2012 সালে যাত্রী পরিবহনে 50% আর পণ্য পরিবহনে 100% ভাড়া বাড়ায় সরকার। 8 বছর ধরে নতুন ভাড়া আদায়ও করছে ইজারাদার, কিন্তু রেলকে দেয়া হচ্ছে আগের ভাড়া।
অর্ধেক বাড়ছে 50%। এখন তো 95 টাকা হয়েছে। 30 টাকার ভাড়া 95 টাকা, নাহলে সিট নাই। যখন থেকে মানে ভাড়া বাড়ছে 50% বাড়ছে, তখন থেকেই আমরা এটা হয়েছে আর কি। নতুন ভাড়া অনুযায়ী 2 ট্রেনে প্রতিদিন 70,000 টাকা কম ইজারা ধরে তা পরিশোধ করতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে একটি চিঠি দেওয়া হয় এসআর ট্রেডিংকে। এতে 8 বছরে লোকসান হয়েছে প্রায় 20 কোটি টাকা। অনিয়ম তদন্তে গঠিত 5 সদস্যের কমিটির রিপোর্টে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান, ডেপুটি বাণিজ্যিক কর্মকর্তা জোবেদা আক্তার ও এডিশনাল বাণিজ্যিক কর্মকর্তা এএম শাহনেওয়াজকে দায়ী করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। শাহনেওয়াজ এখন পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট। এই ব্যাপারে কথা বলতে গেলে সময় সংবাদকে ঘুষের প্রস্তাব দেন তিনি। রিপোর্টটা যাতে না করলে ভালো হয়। আপনাকে কিছু একটা গিফট করবো আর কি, মানে ভালো কিছু। যদি আপনার কিছু চাহিদা থাকে বলবেন, আমিও কিছু আপনাকে গিফট করলাম। গিফট বাবদ মনে করেন যদি কিছু নিতে চান দিলাম, অথবা যদি বলেন আমি কিছু আপনাকে অনারিয়াম করলাম। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী। যে প্রশ্নটি তুলেছেন আপনি, সেটাই আমার অবশ্য মানে নলেজে নেই। আমি এটা যেহেতু আপনি বলেছেন, আমি সংশ্লিষ্ট যে ফাইল, এটা আমি কালকেই দেখব। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এই ধরনের কোনো রিকমেন্ডেশন হয় বা থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত 54টি ট্রেনের 34টি এসআর ট্রেনিংয়ের দখলে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বৈঠকের পর বৈঠক চলে, স্বাক্ষর হয় নানা চুক্তি সমঝোতাও, কিন্তু কোনোভাবে বন্ধ হয় না সীমান্ত হত্যা। এদেশে সীমান্ত হত্যার সংজ্ঞাই হল ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নিরস্ত্র মানুষের হত্যাকাণ্ড। প্রতি বছরের মতো এবারও দুদেশের 50তম সীমান্ত সম্মেলনে আবারও সেই পুরনো ঘোষণা এলো, শূন্যে নামবে এমন হত্যা। যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত একটি হত্যারও বিচার হয়নি বলেই এই অমানবিকতা বন্ধ হয় না। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বলা হয়ে থাকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, কিন্তু পরিসংখ্যান বলছে চলতি বছর প্রথম 6 মাসেই বিএসএফ এর হাতে নিহত হয়েছেন 25 বাংলাদেশি। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত 11 বছরে এই সংখ্যা 500-র কাছাকাছি। এমনকি চলতি মাসে বিএসএফ এর হাতে নিহত বাংলাদেশের সংখ্যা 4। এই পরিসংখ্যানের উপর দাঁড়িয়েই সম্প্রতি অনুষ্ঠিত হলো দুদেশের সীমান্ত সম্মেলন। To bring down this killing, trying its best to work out a strategy to bring down this border killing. যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যদি কেউ চোরাকারবারিও হয় তবুও তার বিচার পাওয়ার অধিকার আছে। সীমান্তে গুলি চালিয়ে নিরস্ত্র মানুষ হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বারবার পার পেয়ে যাচ্ছে যারা মারছে, এটাই হলো সমস্যা। সেখানেই যদি ভারতের সিভিল সোসাইটি যখন জেগে উঠবে, তারা যখন প্রেসার দিবে যে না এই আনলফুল অ্যাক্ট বন্ধ করতে হবে, তখন আমি মনে করি যে এই জায়গায় হয়তো একটা সমাধান হবে। আইনবিদরা মনে করেন সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। পাশাপাশি ভারত যেমন বৃহৎ রাষ্ট্র, তেমনি এই হত্যা বন্ধে তাকে মহৎ হতে হবে। বাংলাদেশ কিন্তু তার প্রত্যেকটা বৈঠকে সীমান্তকে প্রাইম অফিসে দিচ্ছে। তারা যদি মনে করেন যে বাংলাদেশ বর্ডার কাশ্মীর, তাহলে সেটা ভুল হবে। যদিও একটা দেশে এক ধরনের আইন থাকে, এটা কিন্তু কাশ্মীর না, ওখানে কিন্তু পাকিস্তান আছে যারা তাদের সাথে বৈরী, আর আমরা কিন্তু তাদের পরীক্ষিত বন্ধু। যখন তাদের সাথে কেউ থাকে না, আমরা কিন্তু তাদের সাথে আছি। আমরা মনে করি যে ভারতে আমাদের দুর্দিনে সহযোগিতা করেছে, তার যে কোনো দুর্দিনে আমরা তার পাশে থাকতে চাই। পৃথিবীর যেসব সীমান্তে সবচেয়ে বেশি রক্ত ঝরে তার মধ্যে বাংলাদেশ ভারত অন্যতম। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ডে গেল মাসে স্কুল কলেজ খুলে দেওয়ার পর নতুন করে করোনা সংক্রমণ পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় দুটি স্কুল। তাই অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠিয়ে রয়েছেন উদ্বেগে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নিয়ম মেনে স্বাস্থ্যবিধির প্রতিটি ধাপ মেনে চললেও প্রতিষ্ঠানের বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলছে না অধিকাংশ শিক্ষার্থী। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। সংক্রমণের শুরু থেকে আয়ারল্যান্ডে সংক্রমণ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় গেল আগস্টে আবারও খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতর স্বাস্থ্যবিধি মেনে চললেও স্কুলের বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলছেন না অধিকাংশ শিক্ষার্থী। এতে করে শঙ্কায় রয়েছেন অভিভাবকরা।
ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, একজন অভিভাবক হিসাবে এতে তো দুশ্চিন্তায় থাকতে হয়। এর ভেতর ছেলেমেয়েরা যখন দুপুরের খাবার খেতে বাহির হয় ও ছুটির সময় কোনো ধরনের সামাজিক দূরত্ব এবং মাস্ক এগুলো ছাড়া অবাধ ঘোরাফেরা করে। স্কুলের বাইরে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে, আর তাই নিজ ও পরিবারের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকার অনেক অর্থ খরচ করছেন। স্কুলে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে বাইরের কমিউনিটি থেকে। বাইরে অনেকেই সামাজিক দূরত্ব মেনে চলছেন না, ব্যবহার করছেন না মাস্কও। শিক্ষার্থীদের বয়স কম, তারা হয়তো ভাইরাস কাটাতে সক্ষম, কিন্তু তাদের নিজেদের কথা ভাবলে চলবে না। ঘরে দাদা দাদি বাবা মা আছেন, তাই ভাইরাস রুখতে আমার আবেদন থাকবে ঘরে বাইরে সরকারি নির্দেশনা মেনে চলুন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। করোনায় সেই মেরুদণ্ড এসেছে আঘাত। সুস্থ পৃথিবী তৈরিতে শিক্ষার্থীরা নিরাপদে থাকলে আগামীতে নতুন এক পৃথিবীতেই হবে আমাদের বসবাস। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ক্রেতার চাপ বাড়লেই বেড়ে যায় দাম, মূল্য তালিকা মানার বালাই নেই। অভিযানেও কাটছে না পেঁয়াজের বাজার নৈরাজ্য। সরবরাহ সংকটের দোহাই দিয়ে ফের পেঁয়াজের দাম পাইকারি বাজারে কেজিতে 5 টাকা পর্যন্ত বাড়িয়েছে আড়তদাররা। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ থেকে 6 লাখ টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। তুলে নেওয়া হয়েছে আমদানি শুল্ক। আমদানিকারকদের সর্বোচ্চ 90 দিন পর্যন্ত বাকিতে এলসি খোলার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে অভিযানের পাশাপাশি চলছে অনলাইনে পেঁয়াজ বিক্রি। এত সব উদ্যোগের প্রভাব বাজারে পড়ছে কই? কারণ বাজারে গিয়ে দেখা যায় পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ 55 থেকে 60 টাকায়। ক্রেতাদের উপস্থিতি বাড়তেই দেশি পেঁয়াজের দাম উঠল 85 টাকায়। আমদানি করা পেঁয়াজের দর এক দোকানে 55, তো পাশের দোকানেই 60 থেকে 62 টাকা। আরতে তো পেঁয়াজ আছে ভালো, এক জায়গায় 80 টাকা চাইলো আর এখানে চাইলো 85 টাকা আর কি। কিছু কিছু দোকানে আরো বেশি যাইতেছে, আর কিছু কিছু দোকানে এরকমই রেট আছে। মনিটরিং তো আমরা পাই না, মাঝে মধ্যে এই খবরে মনিটরিং করতেছে, হঠাৎ মাঝে মধ্যে প্রতিদিন আসলে হয়তো আর একটা ই করা যায়। ক্রেতাদের অভিযোগের বিপরীতে দায়সারা জবাব বিক্রেতাদের। পেঁয়াজে বেশ কম আছে, ঠিক আছে, সবকিছু ডিফারেন্স আছে, ভালো মন্দ আছে। ইন্ডিয়া পেঁয়াজের কথা ছিল দিছেও, সেই পেঁয়াজ পচা আসছে, ঠিক আছে, আবার ওই পেঁয়াজ শেষ হয়ে গেছে, এখন ইন্ডিয়া পেঁয়াজ দাম বেড়ে গেছে, সেই ক্ষেত্রে এখন দেশি পেঁয়াজেরও দাম বাড়া। ব্যবসায়ীরা সংকটের অজুহাত দিলেও সরকার বলছে বর্তমানে দেশে 6 লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণহীন চাঁদাবাজিতে অতিষ্ঠ মিরপুরের পাইকারি সবজি আড়তের ব্যবসায়ীরা। পণ্য পরিবহনে রিক্সা প্রতি 10 টাকা আর ভ্যান প্রতি গুনতে হচ্ছে 20 টাকা করে। কেন এই টাকা নেওয়া হচ্ছে আর এর নেপথ্যেই বা কারা, তা জানতে চাইলে সময় সংবাদের ক্যামেরা দেখেই দৌড়ে পালান চাঁদাবাজরা। পুরো বাজার ঘুরে কোথাও নজরে পড়েনি পুলিশি তৎপরতা। সুমন আহমেদের তোলা ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। এক দৌড়ে পগার পার। চোর পুলিশের খেলা নয়, এটি আসলে সময় সংবাদের ক্যামেরা দেখে অবৈধভাবে অর্থ উত্তোলনকারী এক যুবকের পালানোর দৃশ্য। জ্যাম ছোটানোর জন্য সরকারের লোকজন আছে, আপনি দায়িত্ব নিয়ে টাকা নিচ্ছেন কেন? শাহ আলী মাজার হয়ে মিরপুর বেড়িবাঁধ ঢুকতেই চোখে পড়বে পাইকারি সবজির আড়ত। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন যেখানে কয়েক কোটি টাকার কাঁচা সবজি হাত বদল হয়ে চলে যায় রাজধানীর নানা জায়গায়। কিন্তু এই বাজার ঘিরে সরকারের পরিকল্পনা আর পুলিশি তৎপরতার অভাবে দিনের পর দিন চলে আসছে অবৈধ অর্থের কারসাজি। এই যেমন হলুদ টি শার্টের এই ব্যক্তি গেইটে বসে মাজারের নামে তুলছেন টাকা। টিভি ক্যামেরা দেখে তিনিও বনে গেলেন ক্রেতা। টাকার সময় গ্রুপ করে কারা করে আমরা জানি না, আপনার শুধু ভিতরে বাজারের ভিতরে। এই বাজার থেকে পণ্য বের করতে গেলেই দিতে হয় টাকা। তারা কয় আমাকে খুঁট দিতে হইব, সাদা দিতে হইব। এইখানে ভ্যান নামলে পারে ভ্যানে দেওয়া লাগে 30 টাকা। এটা ওনাদেরকে না দিলে মনে করেন আমরা যাইতে দেয় না। অনেক সময় মারামারি ঝগড়াঝাটিও লাগে। আমার সাথে মনে করেন 2-3 বার ঝগড়া লাগছে, তা কি করে মনে হয় ক্ষমতা আছে এরা নিতে আছে। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা খুব বেশি কঠিন না হলেও বরাবরই তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরেই। ব্যবসায়ীরা মনে করেন এর নেতিবাচক প্রভাব পড়ছে
পুরো বাজার ব্যবস্থার উপর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মাত্র ৩ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নওগাঁর আত্রাইয়ের শতাধিক বসতবাড়ি। গেল রাত ৯টার দিকে মুষলধারে বৃষ্টির সঙ্গে হঠাৎই ঝড় শুরু হয়। উপজেলার পাচুপুর ইউনিয়নের জগদাস, ইসলামপুর সহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়েই উপড়ে পড়ে গাছপালা, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। ঝড়ের কারণে কয়েকটি গ্রামে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ রয়েছে সরবরাহ। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। পারাপারের অপেক্ষায় থেকে ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, গতরাতে নাব্য সংকটের জন্য শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল থেকে আবারও সীমিত আকারে ৬টি ফেরি দিয়ে পারাপার শুরু হয়, কিন্তু বড় ও ডাম্প ফেরি বন্ধ থাকায় উভয় পারে যানবাহনের চাপ বেড়েছে। অন্যদিকে পদ্মার ভাঙনে ঝুঁকির মধ্যে নতুন ৩ নম্বর ফেরিঘাট। নাব্য ফেরাতে চলছে ড্রেজিং। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্রোতের বিপরীতে চলতে গিয়ে নষ্ট হয়ে গেছে ৩টি ফেরি। বর্তমানে ১৯টির মধ্যে চলছে ১৫টি। এতে যানবাহনের তুলনায় ফেরি কম হওয়ায় এই নৌরুটেও দেখা দিয়েছে দীর্ঘ যানজটের। নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর বন্দরের সাথে টিকে থাকতে অবশেষে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ শুরু করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ১ বছরের মধ্যে ১,০০০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কেনা হবে। এর মধ্যে 4টি গ্যান্ট্রি ক্রেনও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের অর্থনীতির সীমারেখা ক্রমশ বাড়তে থাকায় প্রতি বছরই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী বন্দরের সক্ষমতা বাড়ছে না। ফলে দেখা দিচ্ছে নানা জটিলতা। আধুনিক যন্ত্রপাতির সাথে যে দক্ষতা, এটা যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু আমাদের বন্দর উত্তরোত্তর কিন্তু আরও অগ্রগতি হবে। শোর ক্রেন যেগুলি আছে সেগুলি কিন্তু অনেক পুরানো এবং অনেক বছর ধরে এগুলি ব্যবহার করার পরে এখন ব্যবহার উপযোগী না। বিশ্বের শীর্ষস্থানীয় 10টি বন্দরের মধ্যে 9টির অবস্থানই এশিয়ায়। এই তালিকায় চট্টগ্রাম বন্দরের স্থান 58তম হয়। সামনের দিকে রয়েছে প্রতিবেশী দেশগুলোর বন্দর। সীমিত যন্ত্রপাতি দিয়ে বিশ্বের সব অত্যাধুনিক বন্দরের সাথে প্রতিযোগিতা করছে চট্টগ্রাম বন্দর। বিশ্বের অন্যান্য বন্দরগুলিতে যেখানে শত শত গ্যান্ট্রি ক্রেন, তার বিপরীতে চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেন রয়েছে মাত্র 14টি। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন, বন্দরের সক্ষমতা বাড়াতে হলে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের কোনো বিকল্প নেই। এই অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে ১,০০০ কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কিনতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এখন চলছে টেন্ডার প্রক্রিয়া। নতুন প্রকল্প নিয়েছি যেখানে ৯৪টি বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা ক্রয় করছি। এই যন্ত্রপাতি আমাদের সক্ষমতাকে আরও বাড়াবে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে পুরাতন যন্ত্রপাতি ব্যবহারের কারণে অনেক সময় জাহাজের ঘর অবস্থানকালীন সময় বেড়ে যায়। এই সংকট এড়াতে অত্যাধুনিক এবং কার্যকর যন্ত্রপাতি সংগ্রহের দাবি তাদের। বে টার্মিনালের কাজ শেষ করতে হবে, বন্দরের জিডি বাড়াতে হবে, নতুন নতুন টার্মিনাল করতে হবে। শিপ ক্রেনের মাধ্যমে ওঠানামা করি কন্টেনার, সেক্ষেত্রে যদি জিসিবিতে জেটির আধুনিকায়ন করে গ্যান্ট্রি ক্রেন লাগানো হয় তাহলে বন্দরের উৎপাদনশীলতা বাড়বে। চট্টগ্রাম বন্দর বছরে ৩০ লাখ কন্টেনার এবং ১০ কোটি মেট্রিক টনের বেশি পণ্য হ্যান্ডেলিং করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা তৃতীয় দিনের মতো টিকিটের জন্য সড়কে সৌদি প্রবাসীরা ২ মন্ত্রণালয়ের সামনে অবস্থান। সৌদি কর্তৃপক্ষের দিকে তাকিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ট্রেন ইজারা দিয়ে রেলের ক্ষতি ৫৬ কোটি টাকা। অপরাধ ঢাকতে ঘুষের প্রস্তাব, ব্যবস্থা নেবেন মন্ত্রী। এবং ক্রেতা দেখলেই বেড়ে যায় পেঁয়াজের দাম। অভিযানেও কাটছে না নৈরাজ্য। চাঁদা না দিলে মিরপুরের আড়ত থেকে বের হয় না কোনো সবজি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।